গুড নিউজ, খুশির খবর নিয়ে আজকে আমরা এসেছি। ত্রিপুরার আরেকটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা যারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি ত্রিপুরা সরকারের ডেভেলপমেন্টে, উন্নয়নে যারা যারা সিলেক্টেড হয়েছে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা সবাই চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর একটাই আমাদের মেন বক্তব্য থাকে, আদৌ পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে কি? কারণ আমরা দেখতে পাচ্ছি স্পেশাল এক্সিকিউটিভ মতো চাকরি যেটা বাদ হয়ে গিয়েছে, টিপিএসসি চাকরি বাদ হয়ে যাচ্ছে, তারপর ত্রিপুরা অ্যাসেম্বলিতে চাকরি বাদ হয়ে যাচ্ছে, সফিদের মতো চাকরি বাদ হয়ে যাচ্ছে। তাই সবার মধ্যে একটা কোশ্চেন থাকে, প্রসেসটা কমপ্লিট হবে কি, সেই টেনশনটা থাকে। কিন্তু যখন দেখা যাচ্ছে চাকরি প্রসেসটা কমপ্লিট হয়ে ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে, তখন মনের মধ্যে একটা শান্তি আসে যে হ্যাঁ, ত্রিপুরা সরকার এই চাকরি প্রসেসটা কমপ্লিট করেছে, মাঝপথে ক্যান্সেল করেনি। তাই যারা যারা সিলেক্টেড হয়েছে সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। চাকরি অফার জয়েনিংয়ের ব্যবস্থাপনা খুব শীঘ্রই করা হচ্ছে। ধরা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে অফার বিলিয়ন্টনের ব্যবস্থা করবে। আগে যদিও অফার পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করা হতো, এখন আর পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করা হবে না। সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী কিন্তু অফার বিলিয়ন্টন করবে। বিরাট বড় লিস্ট, আমরা পুরো লিস্ট এখানে দেখছি না, আমরা জাস্ট দেখে নিচ্ছি যারা যারা সিলেক্টেড হয়েছে। এবং আমরা এটাও আশা করব অন্যান্য যে চাকরি মেরিট লিস্টগুলো, যেমন ফায়ার সার্ভিস রিটেন এক্সামের রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট, জেল পুলিশের রেজাল্ট, টেট 1 টেট 2 মেরিট লিস্ট, এসটিজিটি যে অলরেডি রেজাল্ট প্রকাশ পেয়ে গিয়েছে, যারা যারা সিলেক্টেড হয়েছে, যারা যারা কাট অফ ক্লিয়ার করেছে, যারা যারা পাস করেছে সবাই চাকরি পাবে, যতগুলো ভ্যাকেন্সি আছে তারও একটা ফাইনাল মেরিট লিস্ট, এবং এসটিপিজিটিও লেটেস্ট রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট হবে, সেটাই আমরা আশা রাখছি। এখানে প্রথমত আজকে যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে, বা যে মেরিট লিস্টটা নিয়ে আমরা আপডেট যেটা নিয়ে এসেছি আজকে আমরা, সেটা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছিল। ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর বা পরিবার কল্যাণ দপ্তরের অধীনে নার্সিং অফিসার, অপটিমিস্টিক ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি ইমাজিং টেকনোলজিস্ট, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, রেডিওলজি ইমাজিং টেকনোলজিস্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ টোটাল 11 ধরনের ক্যাটাগরির ভ্যাকেন্সি এসেছিল ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে। অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন, যেটা অ্যাপ্লিকেবল নোটিফিকেশন নাম্বার 5/3/2026, 23/6/2025, 23/4/2025, মাঝে মাঝে কিছু মডিফিকেশন হয়েছে। অর্থাৎ আজ থেকে প্রায় এক বছরের মধ্যে চাকরি প্রসেসটা শুরু হয়েছে, এবং এক বছরের মধ্যে ত্রিপুরা সরকার এই চাকরি প্রসেসটা পুরো কমপ্লিট করেছে। তাই ত্রিপুরা সরকারকে ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এত শীঘ্র এই প্রসেসটা কমপ্লিট করার জন্য। এইভাবে যদি অন্যান্য চাকরি প্রসেসটি সময়ে কমপ্লিট হয়ে যেত, তাহলে বেকার চাকরি করতে সে ভাই বোনদের আরেকটু কিন্তু সুযোগ সুবিধা পেত। যেরকম 2022-এর পরে 2024-এর টেট পরীক্ষা হয়েছে, 26 মাঝামাঝি, এখনও নিয়োগ নেই। এসটিজিটি 2022-এর তো এখনও কমপ্লিট হয়ইনি, 2025-এ লাস্ট এক্সাম হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ কিন্তু এখনও হয়নি। এসটিপিজিটিও সেম আটকে আছে, প্রি প্রাইমারি টিচারও সেমভাবে আটকে আছে। তারপর ত্রিপুরার আরক্ষা দপ্তরের অধীনে কনস্টেবল নিয়োগটা এখনও আটকে আছে, ফায়ার সার্ভিস, জেল, মানে প্রত্যেকটা চাকরি প্রসেস এইভাবে যথাসময় কমপ্লিট হয়ে যেত, তাহলে বোধ ত্রিপুরার যারা বেকার চাকরিতে পাইব না তারা আরেকটু বেশি খুশি হতো। প্রথমত ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড বিভাগে যারা রিটেন প্লাস ভাইভাতে নাম্বার দেওয়া আছে, যারা যারা সিলেক্টেড হয়েছে: সুপ্রীতি সরকার, সৌরভ নান, সোলাঙ্কি বণিক, তানিয়া বেগম, কৃপেশ নান, দোনা সাহা, পূজা পাল, ব্রিপজিৎ বণিক, বিশাল দেবনাথ, পায়েল সূত্রধর, অনামিকা দেবনাথ, রুমালী দেব, দীপ্তি, অঙ্কিতা, সন্তান উমা, তিতাস নন্দী, শিখা ভৌমিক, রূপন দেবনাথ। এখানে সিলেক্টেড হয়েছে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছে সেখানে 38। তারপরে সিলেক্টেড প্যানেল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রেডিওলজির ইমাজিং টেকনোলজিতে যারা যারা অ্যাপ্লাই করেছিল সেখানে বিরাট সংখ্যক ক্যান্ডিডেটটা সেখানে সিলেক্ট হয়েছে, 27 জন ক্যান্ডিডেট সেখানে সিলেক্টেড হয়েছে। অপটিমিস্টিকও ভালো ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। তারপরে কমন লিস্ট ফর দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট বেসড অন ফাইনাল স্কোর এপিআই বাই বাইসা ইন কানেকশন উইথ এঙ্গেজমেন্ট দ্য পোস্ট অফ নার্সিং অফিসার। নার্সিং অফিসার পোস্টের জন্য এপিআই স্কোর প্লাস রিটেন এপিআই স্কোর প্লাস বাইবার মাধ্যমে যারা সিলেক্টেড হয়েছে, যারা নার্সিং অফিসার, সেখানেও এখানে লিস্ট দেওয়া আছে, নাম দেওয়া আছে। এখন এখানে কথা বা বক্তব্য যেটা হলো
নার্সিং অফিসার পোস্টে কিন্তু বিরাট সংখ্যক ক্যান্ডিডেটরা এখানে সিলেক্টেড হয়েছে। তো সবার কোশ্চেন থাকে নার্সিং অফিসার ভ্যাকেন্সি আছে কেন, নার্সিং অফিসার ভ্যাকেন্সি আছে না কেন। এটাও তো নার্সিং অফিসার ভ্যাকেন্সি, তবে এটাতে অ্যাপ্লাই অনেকেই করেনি। সবাই আশা করছে 4200 গেট পেতে রেগুলার ফিক্সড পে নার্সিং অফিসারের ভ্যাকেন্সি আসবে। সেটা যখন আসবে, কিন্তু নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সি, যে খালি পোস্টগুলো আছে, সেগুলো কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এভাবে কিন্তু নিয়োগ করে ফেলছে। তাই আমরা 4200 গেট পে, ফিক্সড পে, রেগুলার পে স্কেলে নার্সিং অফিসার নিয়োগে ভ্যাকেন্সির জন্য ওয়েট করাটা মনে হয় বৃথা হবে। নার্সিং অফিসার জবটা কিন্তু এখন কন্ট্রাকচুয়াল বা চুক্তিবদ্ধ দিকে কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। নেক্সট যারা সিলেক্টেড হয়েছে, যারা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান যারা সিলেক্টেড হয়েছে, কম্পিউটার অপারেটর অনেকে সিলেক্টেড হয়েছে, রেডিওলজি, ইমাজিং টেকনোলজি সিলেক্টেড হয়েছে, অ্যাটেন্ডেন্স সিলেক্টেড হয়েছে। সবাইকে কংগ্রেস, অসংখ্য ধন্যবাদ। অ্যাটেন্ডেন্স সিলেক্টেড হয়েছে এই চাকরির প্রসেসে নিজেকে অংশগ্রহণ করার জন্য এবং নিজের ট্যালেন্টকে সামনে মেলে ধরার জন্য এবং নিজেকে সিলেকশনের মতো নিজেকে তৈরি করার জন্য। ম্যাক্সিমাম চাকরিগুলো এখানে রিটার্ন প্লাস ভাইবা হয়েছে, কিছু কিছু চাকরি এপিএস কোড প্লাস ভাইবার মাধ্যমে সিলেক্টেড হয়েছে। প্রথম দিকে যে চাকরিগুলো সবগুলো রিটার্ন প্লাস এই ভাইবার মাধ্যমে সিলেক্ট হয়েছে। নার্সিং অফিসার থেকে যে পরে যে চাকরিগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলো এপিএস স্কোর বলতে আমার অ্যাভারেজ যে পারফরমেন্স, যেটা ইন্ডেক্স, মানে আমি মাধ্যমিক 12 বা নার্সিংয়ের যে নাম্বার আমরা পেয়েছিলাম সেই নাম্বারের উপর ভিত্তি করে একটা গড় অ্যাভারেজ করা হয়। অনেকটা পোস্ট অফিসে জিডিএস রিক্রুটমেন্টটা ঠিক অনেকটা সেরকমভাবে, প্লাস ইন্টারভিউ হয়। টোটাল 100 মার্কসের উপর নিজেকে যাচাই করা হয়, যাচাই করার পর তারপর মেরিট লিস্ট এখানে বেরোয়। এখানে ওমেন রিজার্ভেশন কিন্তু ফলো আপ করা হয়েছে। অনেক ক্যান্ডিডেটরা এসটি বা এসসি যারা আছে তারা ইউআর ক্যাটাগরি অনেকগুলো ভ্যাকেন্সি অনেকে পেয়ে গিয়েছে। ওমেন রিজার্ভেশন কিন্তু এসটি এসসির জন্য আলাদা আলাদা। এখানে ওমেন রিজার্ভেশন যারা ফলো আপ করে যারা চাকরি পেয়েছে, এখানে সব কিছু ত্রিপুরা সরকারের রুলস রেগুলেশন মেনে চাকরি পেয়েছে। এখন কথা হলো নেক্সট প্রসেস কি? নেক্সট প্রসেস হলো অফার এবং জয়নিংয়ের ব্যবস্থাপনা করা। যেহেতু স্বাস্থ্য দপ্তর অধীনে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা হয়েছে, আশা করছি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অফার আর জয়নিংয়ের ব্যবস্থাপনা করবে বা ডাইরেক্ট তাদের নিয়োগপত্র দেওয়া হবে। প্রাথমিক অবস্থায় এই জবটা কিন্তু মানে যেটা হবে সেটা কিন্তু প্রাথমিক অবস্থায় কন্ট্রাকচুয়াল বা চুক্তিবদ্ধ আকারে হবে। ইন ফিউচার টাইম টু টাইম স্যালারি বৃদ্ধি পাবে, টাইম টু টাইম স্যালারি ইনক্রিজ বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। একটা টাইম রেগুলারেশন হতে পারে, নাও হতে পারে, তবে ডিএ বা এইচআরে যে বেনিফিটগুলো আছে, ড্যানেলস অ্যালাউন্স, হাউসেন অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এই অ্যালাউন্সগুলো কিন্তু এই সমস্ত কর্মচারীরা বা যারা সিলেক্টেড রয়েছে তারা কিন্তু সরাসরি কিন্তু পাবে না, ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা প্রবল। আর এই ধরনের চাকরিগুলো কিন্তু মানে পার্মানেন্ট জবই আমরা বলতে পারি, এগুলো কিন্তু লাইফ টাইম জবই বলতে পারি। তবে স্যালারিটা ইয়ারলি টাইম টু টাইম ইনক্রিজ হবে, সেটা এখানে আলাদা বিষয়। তাই সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা সবার সবচেয়ে বেশি যার জন্য ওয়েট করছি বর্তমান সময়ে, সেটা ছিল স্পেশাল এক্সিকিউটিভ। সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। ত্রিপুরা সরকারের গাফিলতি বলবো বা ত্রিপুরা আরক্ষা দপ্তরের অব্যবস্থানা বলবো বা অনিয়ম বলবো বা বেআইনি বলবো, স্বজন পোষণ বলবো, টাকা পয়সার বিনিময় বলবো বা পার্টিগত বলবো, যে কোনো কারণে ক্যান্সেল হয়েছে। তার ভুলটা ত্রিপুরা সরকার বা আরক্ষা দপ্তরে, কিন্তু তার যে ভুলের যে পাশ্চাত্যটা সেটা কিন্তু ক্যান্ডিডেটদের করতে হচ্ছে। আবার নতুন করে ফর্ম ফিল আপ করে আবার জমা দেওয়া, আবার টাকা পয়সা, আবার খরচ, মানে আবার বৃথা সময় নষ্ট, যেটাই এখন বোঝা যাচ্ছে। যদি ত্রিপুরা সরকার সেটাকে ভালোভাবে টাইম যদি মনিটরিং করতো তাহলে কিন্তু এই ক্যান্সেলেশনের বিষয়টা আসতো না। এই সরকারের সময় চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এই সরকারের সময় ক্যান্সেল হয়ে গেছে, সেটা অনেকটা মানে অ্যাকসেপ্টেবল না, অনেকটা গ্রহণযোগ্য না। যেরকম ফায়ার সার্ভিসের ক্ষেত্রে হয়েছে, রিটেন এক্সাম হয়েছে, তারপর বললো রিটেন এক্সামটা ভুল হয়েছে, সেটা বাদ, সেখানে কোনো গাফিলতি হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে, কিন্তু এটা কি মানানসই, মানা যায়? এই সরকারের সময় অ্যাডভার্টাইজমেন্টে এই সরকারের আধিকারিকরা, এই সরকারের মন্ত্রী মিনিস্টার দুর্নীতি করেছে, আবার তারাই বলছে এটা হয়তো বেনিয়ম ছিল, বাদ, মানে মেনে নেওয়া যায় না। আইনি অনেকগুলি বাধা থাকতে পারে যার জন্য এরকম হয়েছে। যাই হোক, আবার স্পেশালিস্ট নিয়োগ চলছে, সবাই ফর্ম ফিল আপ করো, সবার প্রতি বেস্ট অফ লাক থাকবো। আরেকটা যেটার জন্য আমরা বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ওয়েট করছি, ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাটা যদি একটু সাজিয়ে গুছিয়ে তোলা যেত তাহলে অনেকটা শান্তি পাওয়া যেত। কারণ শিক্ষার সাথে আমরা সরাসরি জড়িত এবং আমরা নিজের চোখে দেখা যে বিদ্যালয়গুলো দিন দিন এই শিক্ষকের অবস্থা বা শিক্ষকের ঘাটতিতে দিন দিন পড়াশোনার তলানিতে যাচ্ছে, নিজের চোখে দেখা বাড়ির আশেপাশে ছেলে মেয়ে যারা আছে সবাই প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে দৌড় দিচ্ছে, কারণ প্রাইভেট প্রতিষ্ঠানে পড়াশোনা ভালো, শিক্ষক আছে, কালচার আছে।
সরকারি বিদ্যালয়ে শিক্ষক নেই, পরিকাঠামো নেই। এই যদি শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি বর্তমান যুগের ছেলেমেয়েরা যারা 50% মার্কস, 12 গ্র্যাজুয়েশনে পাস ক্লাস মার্কস ভালো পেয়ে বিএড করে টেট পাস করে, টেটের মতো এক্সাম কঠিন থেকে কঠিনতম এক্সাম পাস করে যারা আছে, তারা যখন চাকরিটা পাবে, তারা যখন সেটাকে শিক্ষা ব্যবস্থাকে ধরবে ভালো করে, তখন একটা নতুন যুগেরই সূচনা হবে। তখন আবার সমস্ত গার্জিয়ানরা সরকারি বিদ্যালয়ের দিকে দৌড়বে, সরকারি বিদ্যালয়ের দিকে সবাই আকৃষ্ট হবে। তবে একটা কথা ঠিক, বর্তমান সময়ে শিক্ষকরা শুধু শিক্ষকতার চাকরি করতে হচ্ছে না, শিক্ষকতার চাকরির পাশেও অনেকগুলো আলাদা ক্লারিক্যাল কাজও অনেকের করতে হচ্ছে। কারণ কয়টা বিদ্যালয় আছে যেখানে ক্লারিক্যাল স্টাফ আছে, ক্লারিক্যাল ওয়ার্কগুলি কিন্তু শিক্ষকদেরই করতে হচ্ছে। টাইম টু টাইম বিভিন্ন রিপোর্ট শিক্ষকদেরই দিতে হচ্ছে, বাজেট শিক্ষকদেরই করতে হচ্ছে, আবার ইলেকশন ডিউটি তো আছেই। শিক্ষকরা যদি শিক্ষকতার পেশায় সরাসরি যুক্ত থাকতো, তাহলে পড়াশোনাটা ডেভেলপমেন্ট আরেকটু বেশি হতো। শিক্ষকতা ছাড়া আরও প্রচুর কাজ করতে হচ্ছে, যার জন্য কিছু না কিছু তো ঘাটতি বর্তমান সময় দেখা যাচ্ছে। তবে নতুন নিয়োগগুলো সবগুলা হলে সেই ঘাটতিটা পরিপূর্ণ হবে। তাই আশা করছি আমরা যে 3টা চাকরি প্রসেস বা 4টা চাকরি প্রসেস আমরা বলবো, এসটিজেটি, প্রি প্রাইমারি, এসটিপিজিটি এবং টেট 1 টেট 2, এইগুলা যদি মে-জুন মাসে হইতে কমপ্লিট হয়ে যায়, তাহলে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে। ধন্যবাদ।